শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই ওয়ানএক্স ব্যাট এবং ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর। আপনারা জানেন যে আগামীকাল থেকে ব্রিসবেনে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট ম্যাচ। তার আগে জল্পনা তুঙ্গে ভারতীয় একাদশ নিয়ে কারা ঢুকবেন, রোহিত শর্মার ব্যাটিং অর্ডার কি হতে চলেছে, সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং ব্রিসবেন টেস্টের গুরুত্ব ঠিক কোথায় সেটা নিয়েও আলোচনা হবে। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত। আমি একটা প্রশ্ন শুরুতেই করতে চাই যে রোজ শোর আগে তুমি যে ওয়ালেটটা খুলে রাখো, একটা মোটা ওয়ালেট, এটা কারণটা কি? ওয়ালেটটা খুলে রাখছে এই কারণেই, যেদিন সিরিজ জিতবে, মানে এই সিরিজটা যদি ভারত জেতে সেদিন অবশ্যই সেলিব্রেশন হবে ওয়ালেট। আমার মনে হয় ব্রিসবেন টেস্ট ম্যাচটা যদি ভারত জেতে, ব্রিসবেনটা একটা বড় গাট, এটা যদি জেতে সেদিনই কিন্তু খোলা উচিত। সিরিজ জেতার আনন্দটাই আলাদা, মানে সিরিজ এবার জিতলে সিরিজ জয়ের হ্যাট্রিক হবে, সেই জন্য মানে ওয়ালেটটা অপেক্ষা করুক সিরিজ শেষ হওয়া অবধি। অ্যাবসলিউট ননসেন্স যুক্তি। যাই হোক, ব্রিসবেন, সবাই বলছেন যে ব্রিসবেনটা খুব অস্ট্রেলিয়া খুব কঠিন একটা ঘাঁটি, কিন্তু ব্রিসবেনের আমি একটা স্ট্যাটস দেখছিলাম যে লাস্ট 4টে টেস্ট ম্যাচের 2টোতে অস্ট্রেলিয়া হেরেছে, মানে 50% ম্যাচে রিসেন্ট কিন্তু অস্ট্রেলিয়া হেরেছে। তার আগে 32 বছর একটাও ম্যাচ হারেনি। সেই ম্যাচ হারার মধ্যে আবার ভারতেরটাও রয়েছে। ভারত 2021-এ জিতেছিল। ভারতীয় দলের 4জন প্লেয়ার সেই টিমটাতে ছিলেন, রোহিত শর্মা, শুভমন গিল, ঋষভ পান্ত, মোহাম্মদ সিরাজ। যদি কাল ওয়াশিংটন সুন্দর খেলেন তাহলে 5th প্লেয়ার হবে। এই 4জন নিশ্চয়ই টিমকে বলবেন যে ব্রিসবেনে জেতা মোটেই অসাধ্য নয়। এখানে অস্ট্রেলিয়ান দুর্গ আমরা প্রথম ভেঙেছিলাম, আবার দরকার হলে আমরা আবার এই অস্ট্রেলিয়ান টিমটা, যে টিমটাকে ভেঙেছিলাম সেই টিমের তুলনায় অনেক দুর্বল। ব্যাটিং লাইন আপ খুব খারাপ। স্টিভ স্মিথ, যিনি ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ, তিনি লাস্ট 2টো টেস্ট ম্যাচে সাকুল্যে রান করেছেন কত জানেন? 19, মাত্র 19 রান করেছেন স্টিভ স্মিথ। লাবুশেন প্রথম ম্যাচে রান পাননি। একমাত্র ট্র্যাভিস হেড ফর্মে আছে। যদি ট্র্যাভিস হেডের জন্য কোনো ফর্মুলা বার করা যায় তাহলে ব্রিসবেনে এত ভয় পাওয়ার কি আছে? ব্রিসবেনে ভয় পাওয়ার তেমন কিছু নেই, গৌতম দা বলছেন, এবং একই সুরে কিন্তু কথা বলতে দেখা গেল আজকে শুভমন গিলকে। যথেষ্ট রকমভাবে ইতিবাচক মনোভাব নিয়ে তিনি প্রেস কনফারেন্স করতে এসেছিলেন এবং তিনি নিজেও বললেন যে নস্টালজিক ব্রিসবেনে এসে গতবার তিনিও একটা স্পেশাল নক খেলেছিলেন এবং আজকে অপশনাল প্র্যাকটিস ছিল। সেই অপশনাল প্র্যাকটিসে ঋষভ পান্ত এবং শুভমন গিল অনেকক্ষণ ধরে কিন্তু অনুশীলন করেন। আর একটা প্রশ্ন বারবার উঠছে, প্রেস কনফারেন্সে উঠেছে এবং ব্রিসবেনের অলিতে গলিতে উঠছে, রোহিত শর্মার ব্যাটিং অর্ডারটা কি হতে চলেছে? তিনি কি ওপেন করতে চলেছেন সেই কে এল রাহুল আবার 6 নম্বরে, নাকি যেটা আমরা দেখেছিলাম পিঙ্ক বল টেস্টে রোহিত শর্মা সেই 6 নম্বরে সেটা হতে চলেছে? কি মনে হয় আপনার? আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলি যে আমাদের ফোন লাইন আমরা খুলেছি। আপনারা যে কেউ আমাদের ফোনে ফোন করতে পারেন, করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমি যা অস্ট্রেলিয়া থেকে লেখা পড়লাম বা যা ভিডিও দেখলাম, তাতে দেখলাম যে নেটে একসঙ্গে ব্যাট করতে গেছেন কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল। ইউজুয়ালি আমরা দেখি যে যদি তুমি প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে না চাও তাহলে যে অর্ডারটা নেটে যায় মোটামুটি সেই অর্ডারটা ম্যাচে ফলোড হয়। যেহেতু সেখানে রাহুল আর জয়সওয়াল একসঙ্গে গেছেন, আমার মনে হচ্ছে কোথাও হয়তো রোহিত শর্মাকে আবার আমরা মিডল অর্ডারে দেখতে পারি, হয়তো 6-এর জায়গায় 5-এ, এটুকু চেঞ্জ হতে পারে। রোহিত শর্মা কোন জায়গায় নামবেন সেটা তো আমরা আগামীকালই জানতে পারবো। তবে রোহিত শর্মার জন্য অ্যাসিড টেস্ট এই ব্রিসবেন, কারণ রান নেই বেশ কিছু ইনিংস ধরে। ব্যাটে ডেসপারেটলি রানটা প্রয়োজন। যদি ব্যাটে রান আসে তাহলে অবশ্যই ক্যাপ্টেন্সিতেও তার রিফ্লেকশন। এবং দেখো ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা, ড্যারেল কানিনান বোধহয় তার সম্পর্কে বলেছেন যে ওভারওয়েট, খেলারই উপযুক্ত নয়। মানে বেসিক্যালি বলেছেন, মানে খুব সংক্ষেপে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বলেছেন ক্রিকেটের তুমি গ্ল্যাক্সো বেবি, তোমার এখানে দাঁড়ানোরই কোনো দিয়ে নেই। এটা ভারতের দলের অধিনায়ককে এরমভাবে বলা, রোহিত শর্মা যার যথেষ্ট রান আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তাকে বলাটা সহজ নয়। বলেছেন এবার রোহিত শর্মাকে কিন্তু প্রমাণ করতে হবে যে ইনিংসটা এমন খেলবো যে কালিনানকেই উৎসর্গ করবো ম্যাচ পরে উঠে এসে। ড্যারেল কালিনান প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ব্যাটার, দেখা যাক উৎসর্গ করতে পারেন কিনা। তবে এটা মানে এই প্রসঙ্গটা আসছে, অনেক জাতীয় মিডিয়াতেও দেখলাম লেখা যে 2004-এর সৌরভ হয়ে উঠতে হবে রোহিত শর্মাকে। সৌরভ যে দাপটে খেলেছিলেন এবং একটা বার্তা দিয়েছিলেন 144 রানের সেই ইনিংসের পর, সেই সম্ভাবনাটা কি রয়েছে রোহিত শর্মার? আমি জানি রোহিত শর্মা তার টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টটা কার সঙ্গে কথা বলে করছেন বা করেছেন। দীনেশ লাড, আমি দেখলাম রিসেন্টলি তার একটা ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু দীনেশ লাড একটা পর্যায়ের পর কি হয় যে তুমি তোমার যে ছোটবেলার কোচ খেলা শিখেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য, তখন তিনি আর যথেষ্ট উপযুক্ত হন না। কপিল দেব পরের দিকে কি দেশপ্রেম আজাদকে জিজ্ঞেস করতেন? একেবারেই না।
রোহিত শর্মাকে এমন কাউকে জিজ্ঞেস করতে হবে যিনি অস্ট্রেলিয়ায় ক্রিকেট ব্যাটিংয়ের খোঁজখাজটা বোঝেন। সৌরভ পরামর্শ নিয়েছিলেন গ্রেগ চ্যাপেলের যে তার পায়ের অ্যাডজাস্টমেন্ট কি হবে বল দেখার সময়, এমনকি ফিল্ডিং সাজানোর সময় কোন মাঠে কিরম অ্যাঙ্গেল হবে সেটা অবধি তিনি জেনে নিয়েছিলেন। এবার রোহিত শর্মা কি কারোর সঙ্গে সেরকম কথা বলছেন? রাহুল দ্রাবিড় থাকলে খুব সুবিধা হতো, রাহুল দ্রাবিড় বলতে পারতেন। গম্ভীর কতটা বলতে পারবেন আমি জানি না, হয়তো বিরাট কোহলির সঙ্গে কথা বলবেন ইগো ভুলে, পারস্পরিক ইগো ভুলে। রোহিত শর্মাকে ঠিক করতে হবে যে আমি কোন মডেলে খেলবো। আমরা দেখেছি যে যখন 2023-এর বিশ্বকাপ হয়েছিল তখন একটা মডেলে তারা খেলছিলেন, অর্থাৎ শুরুর দিকে রোহিত শর্মা মারবেন এবং যাই হোক না কেন টিমের জন্য চালিয়ে খেলবেন, বিরাট কোহলি ধরে খেলবেন, প্রত্যেকের রোল নির্দিষ্ট ছিল। খুব ইন্টারেস্টিং হবে দেখার যে রোহিত শর্মা নিজের ব্যাটিং মডেলের জন্য বাকি টেস্ট সিরিজে কি ছাঁচটা তিনি নির্দিষ্ট রেখেছেন। তিনি কি শুরু থেকে চালাবেন, তিনি কি নর্মাল খেলবেন? যেরকম ইংল্যান্ডে আমরা 2021-এর সিরিজে দেখেছি রোহিত শর্মা বল ছাড়ছেন ক্রমাগত ছেড়ে, খুব ধৈর্যশীল ব্যাটিং করছেন। কোন ছকটা তিনি নিজের জন্য ফাইনালি বেছে নেন সেটা খুব ইন্টারেস্টিং হবে একদম। আর রোহিত শর্মা এমন একজন ক্রিকেটার যে চ্যাম্পিয়ন, এবং তিনি তার অনুশীলনটা নিজে করবেন, অ্যাবসলিউটলি নিজে করবেন। এবং রোহিত শর্মা তিনি বারবার করে বলেছেন যে তিনি নিজের বিয়েতে নিজে থেকে এত প্রেশার আসছে, বোঝাই যাচ্ছে যে তিনি মারাত্মক প্রেশারের মধ্যে আছেন রোহিত শর্মা। এবং এরকম আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখনই এরকম একটা স্পেশালি ক্যাপ্টেন এবং ব্যাটসম্যানরা মারাত্মক চাপে থাকে, ক্যাপ্টেন যদি কেউ হয় তার চাপটা আরো শতগুণ বেড়ে যায়। তখন সে এমন একটা প্রেশারের মধ্যে ঢুকে যায়, এমন চাপের চক্রভুহে ঢুকে যায়, সেটা থেকে তখন বেরোনোটা ভীষণ ভীষণ মুশকিল হয়ে পড়ে। তখন সে জানে না যে চারপাশ থেকে যেন, সে যখন হোটেলের ঘর থেকে বেরোয় তখন প্রতিটি লোক, যে লোকটা রুম সার্ভিস দিতে আসে সেও মনে হয় তাকে বলছে যে আপনি কবে রান করবেন। বাইরে বেরিয়ে যখন রিসেপশন ডেস্কে যায় সেও যেন বলছে কবে রান করবেন, কবে আপনার টিম জিতবে। আর এখন মোবাইলের যুগে, আগেকার দিনে ক্যাপ্টেনরা কোচরা কি করতেন, খবরের কাগজ লুকিয়ে রাখতেন, সরিয়ে দিতেন। এখন তো সেই সুযোগ নেই। এখন মোবাইলটা কেউ বন্ধ করবে না, কতক্ষণ মোবাইল বন্ধ করে রাখবে, কারণ মোবাইলটা এখনকার দিনে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। সেই জন্য রোহিত শর্মার সমস্যাটা দিনকে দিন আরো বাড়ছে। আর ভারত অস্ট্রেলিয়া এবারে সিরিজ ঘিরে এমন একটা উত্তেজনা চলছে যে মনেই হচ্ছে না এটা টেস্ট ম্যাচ, মনে হচ্ছে এটা বোধহয় কোনো T20 সিরিজের ফাইনাল, বোধহয় IPL হচ্ছে। যাই হোক, আমরা কথা বলতে বলতে এখন একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে। কোথাও যাবেন না, বিরতির পর আমরা দ্রুত ফেরত আসছি আপনাদের সঙ্গে, এবং ফোন নিয়ে যারা ফোন করছেন, ফোন আসছে, আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। শুরু করছি 1xBet নিবেদিত স্টেডিয়াম বুলেটিন। আমরা একটা বিরতিতে চলে গেছিলাম। একটা জিনিস প্রতিদিন আমরা এখন করছি যে আমরা একটা কুইজের প্রশ্ন দিচ্ছি আপনাদের এবং জিজ্ঞেস করছি যে আপনাদের উত্তরটা এখানে দিতে পারলে আপনারা একটা পুরস্কার পাবেন। এবার গতকালের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা যে এত সহজ হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম প্রশ্নটা খুব কঠিন হবে, তাই দিয়েছিলাম যে আমি এমন একজন ক্রিকেটার যে একটা ক্যাচ ফস্কা নয়, একজন বোলারের 10 উইকেট নেওয়া হয়নি প্রাক কুম্বলে পিরিয়ডে, আবার আমি সচিন টেন্ডুলকারের জীবনের সঙ্গেও পরোক্ষভাবে যুক্ত। কে আমি? আমার সত্যি ধারণা ছিল যে এই উত্তরটা আপনারা দু একজন ছাড়া কেউ দিতে পারবেন না। খুব আশ্চর্য হয়ে দেখেছি যে এই উত্তরটা প্রায় অন্তত 16-17 জন মিলিয়ে দিয়েছেন। বিভিন্ন আমাদের যে ফেসবুকে, ইউটিউবে, আমার ব্যক্তিগত ফেসবুকে, মানে অদ্ভুতভাবে মিলিয়ে দিয়েছেন। এবং ফাইনালি আমাদের যেটা করতে হয়েছে সেটা হচ্ছে যে আমাদের লটারি করতে হয়েছে বাধ্য হয়ে। সেই লটারিতে যিনি জিতেছেন তার নাম দেবরাজ মুখার্জি, ইটালি থেকে। মনে রাখবেন, প্রথম দিন নিউ জার্সি থেকে একজন পুরস্কার জিতেছিলেন, আজকে ইটালি থেকে। আপাতত আমি আবার উত্তরে আসবো। আপাতত একজন দর্শক বন্ধু ফোনে আছেন, একটু জাস্ট জেনে নিচ্ছি। বলুন আপনার কি প্রশ্ন। স্যার, আমি কাস্তাপাড়া থেকে ঋষভ সরকার বলছি। কালকে টেস্টে রোহিত শর্মার ওপেন করাটা উচিত মনে হয়, কারণ ওনার সব সাকসেসই ওপেনেই। আর ওনার মধ্যে কি বিরাট কোহলির মতো আরো আগ্রাসন প্রয়োজন নেই কি, মানে প্লেয়ারদের পুশ করার জন্য? আর বোলিং ডিপার্টমেন্টে যদি মানে ইসের জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণাকে যদি খেলানো হয়, সেক্ষেত্রে ও বলটা হিটও করতে পারবে। আমি আমার প্রশ্নটা যেটুকু শুনতে পেলাম সেটা হচ্ছে যে আপনার মতে রোহিত শর্মার কালকে ওপেন করা উচিত। আপনাকে বলি যে রিকি পন্টিংও তাই মনে করেন যে ওপেন করা উচিত, রবি শাস্ত্রীও তাই মনে করেন, সুনীল গাভাস্করও তাই মনে করেন। যে অনেক বিখ্যাত ক্রিকেটারদের সঙ্গে
আপনি একই মতামতের সরণিতে দাঁড়িয়ে আছেন যে রোহিত শর্মা ওপেন করা উচিত, বাট প্রশ্নটা হলো রোহিত শর্মা কি আদৌ ওপেন করবেন? নেটের যে ব্যাটিং অর্ডার আমরা আগেই আমি আর জয়জ্যোতি আলোচনা করেছি, সে অনুযায়ী রোহিত শর্মা যাচ্ছেন পরে, ব্যাট করতে গেছেন পরে। এটা যদি কোনো ইন্ডিকেটর হয় তাহলে হয়তো তিনি পরে ব্যাট করবেন। যাক, আমি আবার উত্তরে আসি। সঠিক উত্তর নরেন তামানে। নরেন তামানে 55 থেকে 1960 ভারতের উইকেট কিপার ছিলেন। 21টা টেস্ট ম্যাচে 21টা টেস্ট ম্যাচ খেলেছেন, 21টা টেস্ট ম্যাচে উইকেট কিপিং করেছেন। তিনি সচিন টেন্ডুলকার যখন পাকিস্তান সফরে নির্বাচিত হন তখন পশ্চিমাঞ্চল থেকে নির্বাচক ছিলেন নরেন তামানে, এবং মিটিংয়ের মধ্যে উত্তরাঞ্চলের নির্বাচক বিরোধিতা করে বলেছিলেন, হোয়াট ইফ তেন্ডুলকার ফেলস, মানে এই 16 বছরের ছেলেটা যদি ফেল করে তখন কি হবে? নরেন তামানে বলেছিলেন, সচিন টেন্ডুলকার নেভার ফেলস। এই উত্তরটা আইকনিক উত্তর হয়ে আছে, সিলেকশন কমিটির গোপনীয়তার মধ্যে ঘটলেও অন্য সিলেক্টররা পরবর্তীকালে এটা নিয়ে কথা বলেছেন এবং তামানে স্বীকার করেছেন এই কথাটা তিনি বলেছিলেন যে সচিন টেন্ডুলকার নেভার ফেলস। নরেন তামানে কিন্তু ঠিক ডিক্লেয়ার্ড হয়েছিলেন। এবারের প্রশ্নটা বলি কুইজের। এই প্রশ্নটা হয়তো অনেকে পারবেন। 1976 দীর্ঘ অনেক বছর পর মোহনবাগান লিগে ইস্টবেঙ্গলকে হারায় ইনগানসে 1-0 আকবরের গোলে, 17 সেকেন্ডের গোল। আমি জানতে চাই 17 সেকেন্ডের গোলে সেন্টার থেকে আকবরের হেড অবধি মুভমেন্টে কে কে অংশ নিয়েছিলেন? মোহনবাগানের কোন কোন ফুটবলার 17 সেকেন্ডের গোলে আকবরের হেডের আগে কার কার কাছে বল গিয়েছিল? এই উত্তরটা যদি আমাদের আগামীকাল সকাল 8টার মধ্যে দেন তাহলে আমরা বলতে পারি যে আপনাদের সফল উত্তরদাতা হিসেবে আপনাদের নামও লটারিতে হবে। বলো জয়জ্যোতি। একেবারে মানে এই উত্তরটার অবশ্যই অপেক্ষা করব আমরা, এবং আশা করি আবারও অনেকগুলো সঠিক উত্তর পাবো। তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। ফিরে এলাম বিরতির পর। 1x ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিনে বিজিটি জ্বালা। ইন্টারেস্টিং একটা স্ট্যাটস দেখছিলাম জয়জ্যোতি, যে প্রথম ইনিংসে এখন অব্দি সিরিজে পার উইকেট অ্যাভারেজ কত জানো? 18.65। তার মানে শুধু ভারত নয়, অস্ট্রেলিয়াও খুব কুৎসিত ব্যাটিং করছে। অবশ্যই অস্ট্রেলিয়া কুৎসিত ব্যাটিং করছে, এবং এই ব্রিসবেনে কি করবে মানে সেটা অবশ্যই আগামীকাল বোঝা যাবে। সাধারণত ব্রিসবেন দুর্গ বলা হয় অস্ট্রেলিয়ার দুর্গ। এবং একই সঙ্গে এটাও বলে রাখি যে প্র্যাকটিসে যে জিনিসগুলো ধরা পড়ছে, রবীন্দ্র জাদেজা এই প্লেয়ারটিকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে আগামীকাল কি তিনি খেলবেন। 3 জনের মধ্যে একজন চয়েস কি হবেন? মানে রবিচন্দ্র অশ্বিন গত টেস্ট ম্যাচে আমরা দেখেছি খেলেছে, তার আগে একটা ওয়াশিংটন সুন্দর। তবে এবার হঠাৎ করেই রবীন্দ্র জাদেজা, অবশ্যই তার ব্যাটিং দক্ষতার জন্য হয়তো তিনি প্রেফারেন্স পাচ্ছেন। তবে একটু ডাইসি ওয়াশিংটন না রবীন্দ্র জাদেজা। অনেকক্ষণ ধরে কথা বলেছেন গৌতম গম্ভীর রবীন্দ্র জাদেজার সঙ্গে, এবং নেট দেখে যতটুকু বোঝা যাচ্ছে, সেটা ফাইনাল নয় এখনই অবশ্যই, নেট দেখে যেটা বোঝা যাচ্ছে রবীন্দ্র জাদেজা খেললেও খেলতে পারেন। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রিয়জিৎ দাস বলছি ব্যান্ডেল থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আজ থেকে মোটামুটি প্রায় 5-10 বছর আগে আমরা দেখতাম ইন্ডিয়া টিমের জাহির খানের সাথে ঈশান্ত শর্মা, শ্রীশান্ত, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদবের মতো যারা পারফরমেন্স করতো, 1 উইকেট 2 উইকেট 3 উইকেট নিত। কিন্তু এখন মানে পুরোপুরি বোলিংটা যেন বুমরা নির্ভর হয়ে যাচ্ছে। এটা কেন? আমরা কি কোনো বোলার তুলে আনতে পারছি না ডোমেস্টিক থেকে? আর আরশদীপ সিংকে কি শুধু হোয়াইট বলে খেলানো হবে? রেড বলে কি ওকে মানে চান্স দেওয়া হবে না বা হবে না একজন বাঁহাতি পেসার হিসেবে? খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। আমি স্ট্যাটসটা দেখছিলাম যে বুমরা এই সিরিজে 11.25 রান পার উইকেট। অবিশ্বাস্য, 11.25 রান পার উইকেট জসপ্রীত বুমরা। প্রবলেম হচ্ছে যে বেশিরভাগ পেস বোলারই এখনকার দিনে, এখন এমনিতেই পেস বোলিংটা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে কেউ টেস্ট ক্রিকেট খেলতে চাইছেন না, সবাই চাইছে সাদা বলের ক্রিকেট খেলতে, সেখানে পরিশ্রম কম, ঝকমারি কম। আরশদীপ সিংকে আগে হলে পরের জাহির খান তৈরি করার চেষ্টা করা যেত, কিন্তু আরশদীপ সিং তিনিও অনেক বেশি মনোযোগী সাদা বলের ক্রিকেট খেলতে। এইখানে প্রবলেমটা হয়ে গেছে। কাজে এনসিএ ছেড়ে আমার মনে হয় প্রথম ভারতীয় বোর্ডের উচিত যে সবাইকে টেস্ট মনোযোগী করা, যে তোমার যদি পোটেনশিয়াল থাকে ইউ ক্যানট চুজ যে আমি কি খেলবো। দেশের জন্য, দেশের যদি প্রয়োজন হয় তোমাকে, তাহলে তোমাকে লাল বল খেলতে হবে। অবশ্যই যেটা ছিলাম যে রবীন্দ্র জাদেজা কি হতে পারে
সিলেকশন হতেই পারে। রবীন্দ্র জাদেজা আমরা প্রথম টেস্টে দেখেছি ওয়াশিংটন সুন্দর খেলেছেন, সেকেন্ড টেস্ট ম্যাচে অশ্বিন, থার্ড টেস্ট ম্যাচে রবীন্দ্র জাদেজা হতেই পারে ব্রিসবেনের উইকেটে। মনে রাখতে হবে স্টিভ স্মিথের কিন্তু একটা 91 রানের ইনিংস আছে। স্টিভ স্মিথ যে উদ্দীপ্ত করবেন বলতে বলতে আমাদের একজন দর্শক বন্ধু ফোন করেছেন, বলুন আপনার কি প্রশ্ন। আমি হাওড়া থেকে জয়ন্ত চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন। রোহিত শর্মাকে দিয়ে ওপেনিং করানো উচিত, আর বিরাট কোহলি আর চারে হচ্ছে মানে কি বলবো, নতুন কোনো কাউকে একটা যেমন অভিমন্যু ইস্টকে দিলে কাজে দেয়। আর বোলিং এ সিরাজের জায়গায় আমি মনে করি প্রসিদ্ধ কৃষ্ণকে খেলানো উচিত। আর রবি অশ্বিনের জায়গায় তোমার সুন্দর, ওয়াশিংটন সুন্দরকে নিলে। আমি বুঝতে পেরেছি অন্তত আপনার প্রশ্ন। হাওড়া থেকে আপনি বলছেন অভিমন্যু ঈশ্বরনকে খেলানো উচিত, রোহিত শর্মার ওপেন করা উচিত। অভিমন্যু ঈশ্বরন আনফর্চুনেটলি বেঙ্গলের সবাই চায় যে তিনি খেলুন, কিন্তু অভিমন্যু ঈশ্বরন একটা ধারণা হয়ে গেছে যে আন্ডার প্রেশার বড় ম্যাচে তিনি সাসপেক্ট। এরকম একটা ধারণা একবার হয়ে ছড়িয়ে গেলে তখন সেটা কাটতে সময় লাগে। অভিমন্যু ঈশ্বরন অস্ট্রেলিয়াতেই ছিলেন, অনেকগুলো ভাইটাল ম্যাচের সুযোগও পেয়েছেন। সেই সময় যদি রান করতেন হয়তো আজকে তিনি খেলতে পারতেন। আমরা দেখলাম এমন হলো যে ধ্রুব জুড়েলকে খেলানো হলো, তবে অভিমন্যু ঈশ্বরনকে খেলানো হলো না। আমরা দেখলাম দেবদত্ত পালিকলকে নিয়ে আসা হলো, ওয়াশিংটন সুন্দর অভিমন্যু ঈশ্বরনকে নেওয়া হলো না। এটা এক একটা সময় একটা হয় যে আপনি যে রাজ্যে রয়ে খেলছেন সেই রাজ্যের পুশ কতটা আছে, আরেকটা হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি বড় ম্যাচ প্লেয়ার হিসেবে কতটা, বা বড় ম্যাচ সম্ভাবনা হিসেবে আপনি কতটা মনে দাগ কাটতে পারছেন। অভিমন্যু ঈশ্বরন যে টিমে নেই এটা মনে হয় দুয়ের একটা কোনো কম্বিনেশনের জন্য নেই। এরপর আরো একটা প্রশ্ন, একদম শেষ বেলায় চলে এসেছি, মানে স্টেডিয়াম বুলেটিনের যে প্রশ্নটা করব সেটাও এই বাংলা নির্ভর ক্রিকেটারকে নিয়েই, মানে বাংলাকে রিপ্রেজেন্ট করেন তিনি, আকাশদীপ। দুরন্ত বোলিং করছেন, নেটে যা খবর শোনা যাচ্ছে। আকাশদীপকে কি কালকে হর্ষিত রানার জায়গায় দেখা যেতে পারে গৌতম দা? আমার মনে হয় যদি ব্রিসবেনের হাওয়া যেরকম আমরা দেখছি একটু বৃষ্টি ভেজা থাকে, অবশ্যই আকাশদীপকে খেলানো উচিত। আরো বেশি করে ট্র্যাভিস হেড একটা রিদম পেয়ে গেছেন ভারতীয় বোলারদের। ট্র্যাভিস হেডের রানটা দেখছিলাম, 94 স্ট্রাইক রেটে রান করছেন ট্র্যাভিস হেড। ভাবাই যায় না টেস্ট ক্রিকেটে এইখানে যেখানে রান হচ্ছে না সেখানে 94 স্ট্রাইক রেটে রান করছেন। প্যাট কামিন্স গ্যাবাতে 7টা টেস্টে 40 উইকেট, অ্যাভারেজ 18.22, যেখানে তোমার বোলারদের মধ্যে একজন এরম একটা ডেডলি বোলিং হিসেব আছে এবং তোমার মেন ব্যাটসম্যান বিপক্ষের এরম রান করছে, তোমায় তাকে থামাতে হবে, কিছু একটা করতে হবে। আমায় নিশ্চয়ই জাডেজা নিশ্চয়ই তার উত্তর নন, সেক্ষেত্রে উত্তর বার করার জন্য আকাশদীপ ওয়াই নট। আকাশদীপ খেলেন কিনা অবশ্যই আগামীকাল ম্যাচের দিকে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে সময় হয়ে গিয়েছে শেষ করছি এখানেই আজকের স্টেডিয়াম বুলেটিন, প্রেজেন্টেড বাই ওয়ানএক্স ব্যাট ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর। আর অবশ্যই এই পর্যালোচনা চলতে থাকবে, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ গৌতম দা। গোলাপির পর আবহাওয়া আতঙ্ক সবকিছু ব্রিসবেনে। কালকে সকালে উঠতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। স্টেডিয়াম বুলেটিন অবশ্যই দেখুন।